আস্তে 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 বন্ধুগণ, এইমাত্র আমার আপনার প্রিয় নেতা শ্রীযুক্ত কৃপানাথ বসু ঘোষ চক্রবর্তী মহাশয়ের গাড়ি এইমাত্র এসে থেমেছে। উনি এতটা ধুলের পথ পায়ে হেঁটে শিশু কিশোরদের মিছিলে সামিল হয়ে এই মঞ্চের দিকে বীরের মতো এগিয়ে চলেছেন। একটা জীর্ণ পোশাকে শীর্ণ কালো আদিবাসী বাচ্চাকে তিনি কোলে তুলে নিয়েছেন। ভাগ্যেশ কোলে হিসি করার আগেই বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নেতা। আসুন স্যার, আসুন 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 আসুন। আপনার আমার বিনম্র প্রণাম। একই জনগণ কোথায়? না স্যার, আমি কি ফাঁকা মাঠে বক্তৃতা করব? না স্যার। আরে জানো আমার বক্তৃতার ক্যাসেট শুনতে কত লোক জড়ো হয়, আর ক্যাসেট বিক্রি কথা না হয় ছেড়িয়ে দিলাম। না স্যার, মানে আরে কি না স্যার নেশার করছে সব সময়? স্যার এই চাষের মরশুম চলছে তো, তাই লোকজন আনাটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আজকাল না জনতা এই নেতাদের প্রতি ক্রমেই যেন নিষ্ক্রিয় হয়ে চলে। কেন কেন? আর এখানকার লোকাল পার্টি কি করছে? পঞ্চায়েত কর্মীরা কি করছে? তারা কি সব ওই ঘুমিয়ে ঘুমিয়ে দেশ সেবা করছে? না স্যার, আসলে জনতা তাদেরকে বিশ্বাস করতে চাইছে না। আচ্ছা, হ্যাঁ, এখানে এই সাক্ষরতার পরিমাণ কিরকম হবে? সাক্ষরতার আন্দোলন এখানটা বেশ ভালোই চলছে আর কি। মানে এখানটার লোক বেশ ভালোই পড়াশোনা শিখেছে, যার জন্যই স্যার বুঝতেই পারছেন কি অবস্থা। আচ্ছা, তাহলে লোকজন কি একেবারেই হবে না? হবে স্যার, হবে। হবে কখন হবে, কবে হবে? না স্যার, মানে আপনি একটু অনেক আগে চলে এসেছেন তো, যার জন্য স্যার বুঝতেই পারছেন। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আমাদের একটু আগে পরে আসতে হয়, কেননা আমরা যদি ঠিক সময় মতো এসে যাই তাহলে আবার পথে কে কখন টাইম বোমা ফিট করে রাখে তার তো ঠিক নেই, তাই একটু আগে পরে আসতে হয়। তা অবশ্য ঠিক স্যার, আপনি একটু আগে চলে এসেছেন, ওর জন্যই এখনো জনতা এসে এখানটা উপস্থিত হয়নি। তারা ঠিক চলে আসবে। কিন্তু স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো। আপনি হঠাৎ ওই কালো বাচ্চাটাকে কোলে কেন নিতে গেলেন বলুন তো? বুঝলে না, এই জনগণের মন জয় করতে। জনগণের মন জয় করতে, তাই তো স্যার? হ্যাঁ। মানে জনগণের মন জয় করাটা আপনাদের কাছে খুব সহজ ব্যাপার, তাই না স্যার? আমার কাছে সহজ হলো, এই কাজটি হচ্ছে সবচেয়ে দুরূহ কাজ, আর এটা প্রত্যেক রাজনীতিবিদরাই স্বীকার করে নেবেন। স্যার নির্বাচন মানে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়, তাই না? তা ঠিক বলেছ, নির্বাচন মানেই হচ্ছে কঠিন পরীক্ষা, আর এবারে নির্বাচন তো আরো অনেক কঠিন, অনেক গুরুতর। কেননা আমাকে ওই পুরাতন নির্বাচন কেন্দ্র থেকে এই নতুন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ স্যার, এই আসনটি দীর্ঘদিন যাবৎ আমাদের হাতছাড়া ছিল, কারণ উপযুক্ত ক্যান্ডিডেটই পাওয়া যাচ্ছিল না। এইবার আমি জিততে পারলেই একেবারে সোজা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাব। স্যার আপনি যে এই নক্ষত্র বেগে একবারে তত্তর করে এগিয়ে চলেছেন, স্যার এর গোপন রহস্যটা কি বলি তো? তুমি তো দেখছি ছোকরা একেবারে টিভি রেডিওর ওই সাংবাদিকের মতো প্রশ্ন করছো। আসলে না স্যার, জানতে ভীষণ ইচ্ছে হলো তো তাই। আচ্ছা বলো, শুনছি। তুমি বলছো যে নক্ষত্র বেগে আমি কি করে এগিয়ে চলছি? এটা একটি মাত্র কারণ, তা হচ্ছে অঙ্ক। অঙ্ক, এই অঙ্ক মতো এগোতে না পারলেই একেবারে কুপকার। আচ্ছা তোমার নামটি কি বলো তো? হে, আগে কানাই সরকার, লোকাল কমিটির সেক্রেটারি। বাহ 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 বাহ। আরে তোমাদের মতো এই যুবক ছেলেরা আছে বলেই না আমাদের পার্টি তত্তর করে এগিয়ে যাচ্ছে, একেবারে চাঙা হয়ে আছে। স্যার অনেক কষ্টে বিএ পাস করে বেকার বসে আছি। কেন কেন বেকার কেন বসে আছো? বলছি চাকরি বাকরি না পাও তো চাষবাসের কাজ করো, ব্যবসা বাণিজ্য করো। স্যার চাষ করব, তার জমি কোথায়? আর ব্যবসা করব, অত পুঁজিও তো আমাদের হাতে নেই স্যার। যদি একটা চাকরি। তোমাদের একটাই দোষ, দু কলম লেখাপড়া শিখেই চাকরি দাও চাকরি দাও। আরে বাবা, তোমরা সবাই যদি চাকরি নিয়ে এই গ্রাম থেকে শহরে চলে যাও, তাহলে গ্রামের সবুজ বিপ্লবটা কারা করবে? চলো একটা কাজ করো, আমি এসে গেছি, তুমি এটা বরং মাইকে বারবার প্রচার করতে থাকো। আমি ততক্ষণ একটু চোখ বুজে বিশ্রাম করে নি। সেই শহর থেকে এসেছি, এতটা কষ্ট হয়েছে রাস্তায়। স্যার
স্যার, লোকজন জমায়েত হয়ে গেছে, এবার একটা জম্পেস করে বক্তৃতা ঝাড়ুন তো, যাতে কালিকাপুরের মানুষ একেবারে চমৎকৃত হয়ে যায়। ঠিক আছে স্যার, আমি ঘোষণা করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক বলেছো। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা শ্রীযুক্ত কৃপানাথ বসু ঘোষ চক্রবর্তী মহাশয়। তার আগে আমি এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই অঞ্চলের সর্বাপেক্ষা বয়স্ক ব্যক্তি শ্রীযুক্ত করিম চাচা মহাশয়কে। আসুন 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 চাচা, আসুন। উপস্থিত সকলে নমস্কার। আজ থেকে বহু যুগ আগে আমার এক সৌভাগ্য হয়েছিল, মন্ত্রী যোগেন মণ্ডল মহাশয়ের গলায় আমি মালা পড়াইছিলাম। আজ আবার অনেক বছর পর সুযোগ পাইছি আর এক মন্ত্রীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার। এই জন্য আমি খুব গর্বিত এবং আনন্দিত। আপনারা সকলে এইখানে আইসেন মন্ত্রী মশাইয়ের ভাষণ শুনতে, তা আপনারা মন্ত্রী মশাইয়ের ভাষণ শোনেন? করেন মন্ত্রী মশাই। বন্ধুগণ, আমাদের দেশই ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্রের দেশ, আর আমি মনে করি এই শ্রেষ্ঠত্বের শিরোপা আপনাদেরই প্রাপ্য। কেননা আপনারা এই দলিত, মথিত, নির্যাতিত, নিষ্পেষিত সাধারণ মানুষেরা, এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা, এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এসসি, এসটি সর্বস্তরের মানুষেরা, আপনারাই হচ্ছেন এই গণতন্ত্রের রক্ষক, আপনারাই হচ্ছেন এই গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। তাই আপনাদের মাঝখানে আসতে পেরে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। আজ আমার তীর্থ দর্শনের পুণ্য লাভ হলো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের যখনই এতটুকু সময় পাবো, এতটুকু সুযোগ পাবো, তখনই আমি আপনাদের মাঝে, এই গণদেবতার মাঝে আমি বারবার, হাজারবার, লক্ষবার ছুটে আসবো, বিদ্যুৎ গতিতে ছুটে আসবো। হাতে তালি, কানাই হাতে তালি। বাহ 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 বাহ। চমৎকার চমৎকার চমৎকার। বন্ধুগণ, ভারতবর্ষ আজ স্বাধীনতার 55 বৎসরে পদার্পণ করেছে। কিন্তু বন্ধুগণ, বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, আজও আপনাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথায় এক ফোঁটা তেল নেই, মাথা গোজবার ঠাঁই নেই, বিদ্যুৎ ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, পানীয় জলের সরবরাহ নেই, একটা স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল নেই, সিনেমা হল নেই, পিপাসা নিবারণের জন্য গ্রাম পিছু একটা টিউবওয়েলের ব্যবস্থা নেই। বন্ধুগণ, আপনাদের প্রতি কেন্দ্রের সরকারের এই বৈষম্য আচরণে আমার বুকটা ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাচ্ছে, আমার কান্না নেমে আসছে। আমি চোখের জল বাঁধ মানাতে পারছি না। কাঁদবেন না স্যার, আমি বাঁধ আপনি শান্ত হন স্যার, আর কাঁদবেন না। কিন্তু বন্ধুগণ, এই অচল অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আমি এই অবস্থার পরিবর্তন ঘটাবো, আমি এই অবস্থার উন্নয়ন ঘটাবো। তাই আমার প্রিয় নেতা, আমার প্রিয় সরকারের প্রিয় নেতা আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের সেবা করবার জন্য, এই কালিকাপুরের উন্নয়ন ঘটানোর জন্য। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমন সব কর্মসূচি এই কালিকাপুরের মাটিতে দাঁড়িয়ে গ্রহণ করব, যেই কর্মসূচিতে সমগ্র ভারতবর্ষ আতঙ্কিত হয়ে উঠবে, সমগ্র বিশ্ব জগৎ স্তম্ভিত হয়ে যাবে। বক্তৃতা রাখেন মন্ত্রী মশাই। এরকম বক্তৃতা বন্ধুগণ আমরা অনেক শুনছি, তাতে আমাকে পেট ভরেন নাই, আমাকে কোনো উন্নতি হয়নি। বক্তৃতা শুনতে শুনতে কানে পোকা গজাইয়া গেছে। আমি তাই মন্ত্রী মশাইয়ের অনুরোধ করতেছি, আপনার এই বক্তৃতা না দিয়া আমরা আপনারা কতগুলা প্রশ্ন করব, আপনি সেই গোড়ার সঠিক জবাব দেন। আমি যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর না দিই, তাইলে এই নির্বাচনে আপনার একদম ভাড়াডুবি কেউ কাটতে পারবে না। তার মানে আপনারা আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করছেন। স্যার, কি এইবার যদি আপনি এই ব্যাপারটা সামলে নিতে পারেন, তাহলে কালকে খবরের কাগজে আপনার বড় বড় ছবি বেরোবে স্যার। তারপর এই জায়গাটা যেটা আপনার কেউ আটকাতে পারবে না স্যার। ঠিক কথা। সামলে নিন। আচ্ছা, ঠিক কথা। এই আমি প্রতিজ্ঞা করছি, আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ভিন্ন
এতটুকু সত্য বলিব না। বলুন আপনার কি প্রশ্ন? তুমি এই ডায়েরিটা দেখা প্রশ্নগুলা ওনারে কর, উনি জবাব দিয়া যাও। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন, আপনি কি নিজেকে একজন সৎ এবং আদর্শবান ব্যক্তি হিসাবে গণ্য করেন? না না না, কখনো তা মনে করি না, কখনো না। কখনো মনে করেন? ধন্যবাদ। আচ্ছা, গত বছর কালিন্দিতে আপনি একটি বিলাসবহুল ফ্ল্যাট তৈরি করেছেন, যার আনুমানিক খরচ কত হতে পারে? সে আর কত হবে? মাত্র লাখ 10 হবে আর কি। 10 লাখ? হ্যাঁ, আপনি 10 বসে বসে কথা বলুন। মাত্র 10 লাখ আপনি টাকা। বইয়া বইয়া কথা। আচ্ছা, আপনি বসুন, বসুন, এই টাকাটা- বসে বসে কথা। হ্যাঁ, বসুন। এই টাকাটা আপনি কোথায় পেলেন? কেন? তার কি মানে? একথা কেন বলছো? মানে আমরা জানতে চাইছি, অনেক বছর আগে, মানে আপনার বাপ ঠাকুরদার আমলে নয় জমিদারি ছিল, তখন নয় টাকা পয়সা আপনাদের কাছে ছিল, কিন্তু এখন তো আপনার ঠাকুরদার জমিদারি নেই। দেখো, এখন আমাদের জমিদারি না থাকলেও আমাদের প্রচুর মিল কারখানা আছে, তাছাড়া অনেকগুলো কোম্পানির আমাদের শেয়ার রয়েছে। তাহলে শেয়ারে টাকা পয়সা আপনি বাড়ি করছেন, তাই না 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 না, আমাকে বাড়ি করার কাজে ওই শেয়ারের টাকায় হাত দিতে হয়নি। এ কাজে আমার কয়েকজন বন্ধু আমাকে বিপুলভাবে অর্থ দিয়ে সাহায্য করেছে। বন্ধু? হ্যাঁ, বন্ধু। আচ্ছা, বন্ধুরাই বা আপনাকে হঠাৎ এতগুলো টাকা দিতে গেল কেন? আরে এমনি এমনি কি আর কেউ দেয় কখনো, বলো? হক কথা, এমনি এমনি কেউ কারণ। ওই বন্ধুদের আমি বেশ কয়েকটি মানে লাইসেন্স পাইয়ে দিয়েছিলাম। আচ্ছা, টাকাটা এসেছে। আচ্ছা, বিগত নির্বাচনে, হ্যাঁ, বলো। বিগত নির্বাচনে আপনি আপনার নির্বাচন কেন্দ্রে জনতার কাছে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, হ্যাঁ, দিয়েছিলাম। যে সেখানে জলের কল, আচ্ছা, ছোট ছোট শিল্প কেন্দ্র, হাসপাতাল তৈরি করে দেবেন। হ্যাঁ, দেবো। কিন্তু আপনি বাস্তবে এই কটির মধ্যে কটি বা কাজে রূপান্তরিত? আরে আরে, অনেক কিছু আমি করেছি, অনেক কিছু করেছি। বছরে না হলেও অন্তত একবার এই বিষয়টি আমি বিধানসভায় উত্থাপন করেছি। এটা তো খবরের কাগজে তোমরা নিশ্চয় দেখেছো। হ্যাঁ, সে খবর পড়বার সৌভাগ্য আমাদের সকলেরই হয়েছে। আচ্ছা, তারপরে প্রশ্ন, আমরা জানতে চাইছি যে আপনি ব্যক্তিগতভাবে আর কি কি উদ্যোগ নিয়েছেন? ব্যাপারটা হচ্ছে, এই মন্ত্রিত্বের কাজে এত মানে সারা বছর এতটাই ব্যস্ত থাকতে হয় যে ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ, কোনো কাজে নেওয়ার সময় আপনি পাননি, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখুন তো, আপনি এই পেপার কাটিংটা চিনতে পারছেন? দেখুন, ভালো করে একটু দেখুন। আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই তো দেখছি আমাদের সেই মাঝে গ্রামের কাছে গাগনাপুর। ওই গাগনাপুরে গত বছর যে এই বন্যা বিধ্বস্ত এলাকাটি আমি মানে এলাকাটা আমি অবজার্ভ করতে গিয়েছিলাম, এই তো তার ছবি। আপনার স্মৃতি শক্তি বেশ প্রখর, সবই মনে আছে। এই বিষয়টা মনে রাখতেই হবে। আচ্ছা, এই ছবিতে দেখা যাচ্ছে যে আপনি একজন অনাথ শিশুকে সান্ত্বনা দিচ্ছিলাম। হ্যাঁ, যেই শিশুটি সেই ঝড়ের রাতে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে হারিয়ে একদম অনাথ হয়ে পড়েছিল, এবং অনাথ সেই শিশুটি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল, এবং আপনি হাসপাতালে গিয়ে সেই অনাথ শিশুটির মাথায় হাত রেখে বলেছিলেন যে এই শিশুটির যাবতীয় দায় দায়িত্ব আপনার সরকার গ্রহণ করবে। বাস্তবে মেয়েটির জন্য আপনারা কি করেছেন? অনেক কিছুই তো করেছি। এই ব্যাপারটা আমি তৎক্ষণাৎ ওই সংশ্লিষ্ট দপ্তরে আমি প্লেস করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে বাস্তবে আপনি কিছুই করেন না, এইটা হচ্ছে সোজা কথা, তাই তো? না না না, তা কেন হবে? এটা আমি করেছি, আমি সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে আমি প্লেস করে দিয়েছি। তারপরে কি হয়েছে না হয়েছে, আচ্ছা, তারপর কি আপনি মেয়েটির কোনো খোঁজ খবর? না 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 না, ওই ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ওটাকে দেখার সুযোগ ঠিক করে উঠতে পারিনি। আচ্ছা, আপনি কি এটা জানেন যে এরপরে ওই অনাথ শিশুটি চিকিৎসায় ওই হাসপাতালে মারা গিয়েছিল? বাবা, সেই খবরটা আমি এইমাত্র তোমার কাছে শুনলাম। তো মেয়েটি যদি সত্যিই মারা গিয়ে থাকে তাহলে আমি এই জন্য দুঃখিত। আসলে আমার ছিল না, কেননা আমি লাল ফিতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আমার কিছুই করার থাকে না। তার মানে আপনার ওই লাল ফিতার বন্ধনের জন্য ওই দলিতদের জন্য আপনি কিছুই করতে পারতেন না। তাই তো, এটা কথা ঠিক নয়। দলিতদের কথা প্রতি মুহূর্তে, দলিতদের অভাব অভিযোগ দুর্নীতির কথা আমার মনে বড্ড বাজে। সবসময় আমার মনটা কেবলই আকুলি বিকুলি করে। কিন্তু বললাম, লাল ফিতের বন্ধন আমার
ব্যক্তিগত উদ্যোগে কিছু করার থাকে না? না তাইলে পরে এই সমস্ত মন্ত্রীকে পেছনে আপনি সামসার মতন জকের মতন লাগিয়ে রয়েছেন। তার একটাই কারণ, সেই কারণটি হচ্ছে আমি ওই কেন্দ্রের প্রধানমন্ত্রী হব আর কি। প্রধানমন্ত্রী? আচ্ছা, আপনি হাসছেন কেন? আরে সে ঘুরে বালি, ঘুরে বালি। কেন কেন? স্যার ঠিক আছে, আর মাত্র আপনাকে 2-3টে প্রশ্ন করে বিরক্ত করব। হ্যাঁ, না, না, বিরক্ত আশা না। করি আপনি উত্তর দেবো, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আচ্ছা, তুমি কেন দুটো কেন, তুমি 5টা করো। হ্যাঁ, এবারের বিষয়টি দেখা যাচ্ছে একটু স্পর্শকাতর। আপনি আপনি মাস 3-4 আগে হ্যাঁ, হ্যাঁ। পদ্মমল গিয়েছেন তা গিয়েছিলাম। একটি সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে। হ্যাঁ। সেখানে যুযুধান আপনি 2 পক্ষের বৈঠকও করেছিলেন। হ্যাঁ, তা করেছিলেন এবং সেই বৈঠকে আপনি এমন কি বলেছিলেন যাতে 2 পক্ষই উদ্দীপ্ত হয়ে পড়েছিল? বলছিলাম, বিষয়টি না শুনলে কি নয়, একটু স্পর্শকাতর ব্যাপার কিনা, এটা কি না শুনলেই হতো না? আপনি কর, আমরা শুনি, অসুবিধা কি? বলুন স্যার। বলছিলাম যে সেখানে তো হিন্দু মুসলমানের বিরোধের ব্যাপার। আমি হিন্দুদের পক্ষে গিয়ে বলেছিলাম, মানে হিন্দুদের নিয়ে যে মিটিং করেছিলাম সেখানে বলেছিলাম যে এই হিন্দুস্থান হিন্দুদেরই দেশ। আচ্ছা। সুতরাং এই কাজে, মানে এই যে হিন্দুস্থান হিন্দুদের, এই মতে আমার মত আছে, মানে আমি তোমাদের পক্ষে আছি। হ্যাঁ, আর বলেছিলাম। আর মুসলমানদের কি কইছিল? হ্যাঁ, মুসলমানদের দিয়ে আমি একটু বলেছিলাম, মানে নেতারা এসব ক্ষেত্রে যা বলে থাকে আমাকেও তাই বলতে হয়েছিল। আমি বলেছিলাম যে কে বলে, কে বলে এই হিন্দুস্তান হিন্দুদের? এই হিন্দুস্তান হিন্দু মুসলমান সকলের, আর সরকার তোমাদের পেছনে সর্বদা আছে, ভবিষ্যতেও থাকবে। বাহ 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 বাহ, দারুণ কথা কইছেন আপনি। হ্যাঁ, তা আর কয়েকটা প্রশ্ন আপনাকে করি। হ্যাঁ, বেশ। স্যার, আমরা হিসেব করে দেখেছি আপনি বিগত 5 বছরে 5595টি প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ, মানে বছরে 1000-এরও বেশি। হ্যাঁ, তা তো হবে। এই প্রতিশ্রুতির মধ্যে আপনি কটি প্রতিশ্রুতি বাস্তবে কাজে রূপায়িত করতে পেরেছেন? বুঝলে হে, এই সব প্রতিশ্রুতি আমার পার্টির নির্দেশেই আমাকে দিতে হয়। আর কার্য রূপায়ণের কথা বলছো, আর তা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, আমি জীবনপণ চেষ্টা করেছি। তাহলে তারপর কি করলেন? বুঝে গেছে যে পার্টির নির্দেশে আপনি চলতে আছেন, আর এই জন্যই আপনার পার্টি একবার এইখানে, আবার ওইখানে, একবার ওইখানে, আরেকবার ওইখানে, আপনারা এদিক ওদিক করতে পারতেছেন। হ্যাঁ, সেটা আমাকে করতে হচ্ছে, অনিচ্ছাকৃত করতে হচ্ছে আর কি। স্যার, আমাদের প্রশ্ন শেষ। আপনার এই সত্যবাদিতার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমি এবার আমি আসি। দাঁড়ান। সে কি? এত তাড়াতাড়ি যাইলে হয়? এই যে এতগুলা জনতা বইয়া রইছে, তাগো রায় একটা শূন্য যাইবেন না? সে আবার কি কথা, কি মানে হচ্ছে এটা? বিচারের রায় আপনাকে তো শূন্য যাইতে হইব। বিচারের রায় মানে? বিচারের রায়? হ্যাঁ, বিচার মানে আপনি এই বিগত কয়েক বছর যাবত আপনি এই জনতার প্রতি যে অবিচার করে এসেছেন, তার জন্য আপনি কি শাস্তি কামনা করেন? শাস্তি? হ্যাঁ, শাস্তি। সে কি কথা বলছো? এই জনতার প্রতি বিশ্বাসঘাতকতার শাস্তির জন্য আপনি কি শাস্তি কামনা করেন? আর শাস্তি? আর তুমি কি আমার পার্টির একজন ক্যাডার হয়ে তুমি আমাকে এভাবে আক্রমণ করছো? হ্যাঁ, আমি আপনাদের ওই পার্টিরই লোক, কিন্তু আমি তার আগে এই জনতার এই মানুষের মধ্যে একজন সৎ মানুষ। বুঝেছেন আপনি এটা? কার? ওই কামারশাল থেকে একটা গরম লোহার শলা লইয়া আয় তো। আরে, গরম লোহার শলা দিয়ে আপনারা আমাকে কি করতে চাইছেন? আপনার কপালে 2টো চিহ্ন এঁকে দিতে চাই। হ্যাঁ,